নমস্কার। পেতনির প্রতিশোধের পরবর্তী পর্ব আজকে শোনাব। তনয়া ভেঙে পড়েছে। তার আশঙ্কা হচ্ছে সে আজ ধরা পড়ে যাবে, আর ধরা পড়লে সে জানে না তার সাথে কি হবে। তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। সে জানে না এই তান্ত্রিকের কতটা ক্ষমতা আছে। এই তান্ত্রিক তার সম্পর্কে সে কিছুই জানতেই পারছে না। এই তান্ত্রিক যদি তার সম্পর্কে সব জানতে পারে তাহলে হয়তো তাকে কঠিন শাস্তি দেবে। নির্মমভাবে খুন হওয়া এতগুলো মানুষের বদলা সে কিভাবে নেবে? এই শয়তানগুলোকে শাস্তি দিয়ে সে তাদের আত্মাদের কিভাবে মুক্তি দেবে? এবং তার আর তার পরিবারের সাথে হওয়া নৃশংস ঘটনার বদলাও সে কী করে নেবে? এই বাড়িতে ঢোকার বা এদের ছোঁয়ার ক্ষমতা সে ছাড়া অন্য কোনো অশরীরী আত্মার নেই। কর্তামশাইদের পুলিশের ওপর মহল অবধি জানাশোনা আছে, তাই পুলিশ এদের কিচ্ছু বলে না। কোনো পুলিশ যদি এদের সাহস দেখিয়ে এদের বিরুদ্ধে গেছে তাহলে সে নিখোঁজ হয়েছে। তনয়ার দু চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হঠাৎ তার মনে হলো সে তো ভেঙে পড়ার মেয়ে নয়। সে যে কোনো খারাপ পরিস্থিতিতে মোকাবিলার করার সাহস রাখে। সে মনে সাহস আনল। তারপর জবা ফুলটি মুঠোতে ধরেই উঠে দাঁড়ালো। সে মা কালীর মূর্তির চোখে চোখ রেখে বলল, তোর যা ইচ্ছে তাই হবে মা। তুই যদি এদের শাস্তি না দিতে চাস তাহলে এরা এমনিভাবেই অন্যায় করতে থাকুক। চন্দ্রানী পরমাদেবীর ঘরে গিয়ে তনয়াকে দেখতে না পেয়ে তৃষ্ণাকে বলল, নকুলের বউ কোথায় রে? গুরুদেব তাকে দেখতে চাইছে। তৃষ্ণা ভয়ে ভয়ে বলল, জানি না। জানিস না কি করে রে? সারাক্ষণ তো একসাথে থাকিস, পুটুর পুটুর করে কথা বলিস আর আমাদের নিন্দে মন্দ করিস। তৃষ্ণা চন্দ্রানীর দিকে তাকিয়ে তার কথার প্রতিবাদ করতে গিয়েও থেমে গেল। চন্দ্রানী বলল, চোখ পাকিয়ে কি দেখছিস? গতরটা একটু নাড়া, তনয়াকে খোঁজ। মনে হয় সে তান্ত্রিকের ভয়ে পালিয়েছে। পালাবে কেন? কথার মধ্যে আবার কথা বলা। তনয়া আসার পর থেকে দেখছি তোর মুখে খই ফুটছে। মুখটা নোড়া দিয়ে ভেঙে দেব। পরমাদেবী চন্দ্রানীর কথা শুনে কষ্ট পেলেন। তার কথায় প্রতিবাদ করলে সে আরও কষ্ট দেবে তৃষ্ণাকে, তাই তিনি চুপ রইলেন। তৃষ্ণা পরমাদেবীর ঘর থেকে বেরোলো। সে নকুলের ঘরে, কর্তামশাইয়ের ঘরে তনয়াকে দেখতে না পেয়ে চন্দ্রানীকে বলল, ওকে পেলাম না। চন্দ্রানী বাইরে এসে তান্ত্রিককে বলল, শয়তান মেয়েটা আপনার ভয়ে পালিয়েছে বাবা। রতিকান্ত বলল, কি যাতা বলছো? দেখো ছাদে গেল কিনা। চন্দ্রানী জোরে ডাকল, তনয়া। তৃষ্ণা বারান্দায় দাঁড়িয়ে দেখছে আর ওদের কথা শোনার জন্য কান খাড়া করে রয়েছে। তনয়া মা কালীর মূর্তির দিকে তাকিয়ে মন্দিরের বাইরে এলো। তার আর ভয় করছে না। যা কপালে আছে তাই হবে। কালুতান্ত্রিক তনয়ার দিকে তাকালো। তনয়াও তার দিকে তাকিয়ে তাকে হাত জোর করে নমস্কার জানালো। জবা ফুলটি এখনও তার হাতের মুঠোয় রয়েছে। তনয়া যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। তাকে নির্ভীক দেখাচ্ছে। তান্ত্রিক কিছুক্ষণ তনয়ার দিকে তাকিয়ে তাকে নিরীক্ষণ করে মুচকি হাসলেন। তারপর তার মাথায় হাত রাখলেন। তনয়ার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। তান্ত্রিক বাবা বললেন, সর্ব কাজে সফল হোস, তোর মনস্কামনা পূর্ণ হোক। তান্ত্রিক বাবা এবার হাতটি সরিয়ে নিয়ে রতিকান্তকে বললেন, সব ঠিক আছে, খামোখাই আমাকে ডেকে পাঠিয়ে সময় নষ্ট করালি। নেশাটা তোরা কম কর, নইলে আরও বিপদ হতে পারে। এই জঙ্গলের শিয়ালগুলো প্রচণ্ড হিংস্র, সাবধানে চলাফেরা করিস। চলি। এই বলে
তিনি আর চোখে তনয়ার দিকে একবার তাকিয়ে হালকা হেসে সোজা চলে গেলেন। তনয়া বুঝতে পারল না ব্যাপারটা কি হলো। তান্ত্রিক নিশ্চয়ই তাকে চিনতে পেরেছেন, কিন্তু এদের কাছে তার কথা বললেন না কেন? কেনই বা তাকে শাস্তি দিলেন না? তবে কি তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা তার নেই, নাকি পরে শাস্তি দেবেন? পরে যদি শাস্তি দেবেন তাহলে তার মাথায় হাত দিয়ে কেন বললেন মনস্কামনা পূর্ণ হোক? তার শরীরে বিদ্যুৎ খেলে গেল কেন? তিনি কি তাকে কোনো শক্তি দিলেন, নাকি অন্য কিছু? উনি শয়তান তান্ত্রিক, পাপ কাজে সাহায্য করেন, তাহলে কেন তাকে ছেড়ে দিলেন? নাকি এটা ওনার কোনো বড় চাল, পরে তৈরি হয়ে এসে তার ক্ষতি করবেন? নানা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। গুরুদেবের সাথে তার এ ব্যাপারে কথা বলতে হবে। সন্ধে হয়ে গেছে, তার হাতে এখনো জবা ফুলটি রয়েছে। সে ফুলটি মাথায় ঠেকিয়ে মন্দিরে ঢুকে পুজো দিতে বসল। তৃষ্ণা ঘরে চলে গেল। রতিকান্ত চন্দ্রাণীকে ধমক দিয়ে বললেন, শুধু শুধু তুমি ভুলভাল চিন্তা ভাবনা করো। তান্ত্রিক বাবা খারাপ কিছু দেখলে বলতেন। তনয়া পুজো সেরে পরমা দেবীর ঘরে গেল। তৃষ্ণা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তনয়া বলল, কি হলো, কাঁদছ কেন? তান্ত্রিক যদি তোমার কোনো ক্ষতি করে সেজন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম। নকুলদাও বাড়িতে নেই। তোমার কিছু হলে আমি তাকে কি করে বলতাম তোমার বউকে আমি রক্ষা করতে পারিনি? তনয়া অভিমানের সুরে বলল, বাহ, আমার জন্য তোমার চিন্তা নেই, নকুলদার বউয়ের জন্য চিন্তা? তা নয়, আসলে বুঝেছি, আর বলতে হবে না। তৃষ্ণা বলল, তুমি ওর কত খেয়াল রাখো। নকুলদা তোমাকে খুব ভালোবাসে। তুমি আসার পর থেকে নকুলদার মুখে মাঝে মাঝে একটু হাসি দেখতে পাই। তনয়া দুষ্টু হাসি দিয়ে বলল, তাই বুঝি? তুমিও তোর খেয়াল রাখো। তৃষ্ণা বলল, মোটেও না, তুমি আসার পর থেকে তুমি আমাদের সবার খেয়াল রাখছো। পরমাদেবী নকুলের জন্য চিন্তা করছে। তিনি বললেন, রাত হয়ে গেছে, অথচ আমার নকুলের এখনও ফিরল না। জঙ্গলের পাশ দিয়ে ফিরবে, শেয়ালগুলোকে নিয়ে বেশি ভয় হচ্ছে। যদি কোনো অঘটন ঘটে, এতক্ষণ সে কি করছে কে জানে। তৃষ্ণা বলল, আমি কি দেখে আসবো ঠাকুমা? নকুল ফেরেনি, এবার তুই যা, আমি চিন্তায় মরি আর কি। রতিকান্ত নিচে নেমে খাওয়ার ঘরে ঢুকে বলল, নকুল। তনয়া পরমাদেবীর ঘর থেকে বেরিয়ে এসে বলল, ও তো এখনো ফেরেনি জেঠু। ও, এক কাপ চা দাও তো। এই বলে সে ডাইনিং টেবিলে বসল। তনয়া রান্নাঘরে গিয়ে চা করার জন্য গ্যাস ধরালো। তারপর গ্যাসের ওপর সে জল বসালো। চন্দ্রাণী ওপর থেকে নেমে রান্নাঘরে ঢুকে দেখল তনয়া গ্যাসে জল বসিয়েছে। সে রেগে বলল, কে তোমাকে গ্যাস জ্বালাতে বলল? তোমার এত বড় সাহস, আমাকে না জানিয়ে গ্যাস জ্বালিয়েছ? শুধু এক কাপ চা করব, তার জন্য আবার কেন উনুন জ্বালাবো জেঠিমা? তাছাড়া গ্যাসটা তো শুধু দেখার জন্য না। চুপ কর পোড়ার মুখী, আর একটা কথা বললে মুখের নুড়ো জেলে দেবো। রতিকান্ত খাবার ঘর থেকে বলল, কি হয়েছেটা কি, চিৎকার করছো কেন? চন্দ্রাণী রান্নাঘরের দরজার কাছে এসে বলল, ওর এত বড় সাহস, কাঠ থাকতে গ্যাস জ্বালিয়েছে। চন্দ্রাণী এবার গ্যাসের কাছে গিয়ে গ্যাসের ওপর ফুটতে থাকা গরম জলের পাত্রটি তনয়ার দিকে উল্টে দিল। গরম জলটা তনয়ার দিকে না গিয়ে চন্দ্রাণীর মুখে, গলায় আর হাতের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ল। চন্দ্রাণী বাবা গো মা গো বলে চিৎকার করে মেঝেতে বসে পড়ল। তনয়া হেসে বলল, কি হয়েছে জেঠিমা? চন্দ্রাণীর মুখ হাত জ্বলে যাচ্ছে, সে যন্ত্রণায় চিৎকার করছে। রতিকান্ত কাছে এসে বলল, কি হয়েছে, অমন করছো কেন? তনয়া দৌড়ে
ফ্রিজ থেকে বরফ এনে বলল, বরফটা লাগাও জেঠিমা, ফোসকা পড়বে না। চন্দ্রানী বরফের বাটিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, অলক্ষী, আমার সামনে থেকে দূর হ। তৃষ্ণা চন্দ্রানীর চিৎকার শুনে ছুটে এলো। তনয়া বলল, জেঠিমা গরম জলের পাত্রটি উল্টে দিয়েছে, আর গরম জল ছিটকে জেঠিমার মুখে, গলায় আর হাতে ছিটকে পড়েছে। রতিকান্ত চন্দ্রানীকে বলল, হিংসা করো আর একটু? কিসের জন্য গরম জলের পাত্রটি উল্টাতে গেলে? এবার দেখো কেমন লাগে। তৃষ্ণা দৌড়ে মধু এনে বলল, এটা মাখো জেঠিমা, জ্বালা পড়ে যাবে। চন্দ্রানী হাতের কাছে একটা ছোট বাটি দেখতে পেয়ে তার দিকে ছুঁড়ে মারল। বাটিটা তৃষ্ণার গা ঘেঁষে গিয়ে মেঝেতে পড়ল। জোরে শব্দ হলো। চন্দ্রানীর মুখে, গলায় আর হাতের অনেক জায়গায় ফোসকা পড়েছে। তার কোমল সুন্দর হাতে ফোসকা দেখে সে আরও জোরে কেঁদে উঠল। রতিকান্ত বলল, রাগ করে বরফের বাটিটা না ফেলে যদি গরম জলের ছ্যাঁকা লাগা জায়গায় বরফটা ঘষতে, তাহলে ফোসকা পড়তো না। এবার দেখো কি হয়। ওপরে চলো, মলম লাগাবে। রতিকান্ত চন্দ্রানীকে নিয়ে ওপরে গেল। চন্দ্রানী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নায় ভেসে উঠল তার বিকৃত মুখ। সে নিজের মুখ নিজে দেখেই আঁতকে উঠল। তার অমন সুন্দর মুখ, গলার হাত দুটোতে কালো কালো ছোপ। সে চিৎকার করে কেঁদে উঠে বলল, হায় রে, এ কি হলো? আমার পুরো মুখে, হাতে, গলায় কালো কালো দাগ। রতিকান্ত রেগে বলল, এবার সত্যি তোমার মাথাটা গেছে। সারা মুখে, গলায়, হাতে বিক্ষিপ্তভাবে ফোসকা পড়েছে। কালো ছোপ হয়েছে কোথায়? চন্দ্রানী এই তো বলে আবার আয়নার দিকে তাকালো। এবার ফোসকা দেখা যাচ্ছে, কালো ছোপ নেই। সে ভাবল, সত্যি কি তার মাথা খারাপ হলো? রতিকান্ত অ্যান্টিসেপটিক মলম বের করে তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, এটা লাগাও, ফোসকা ফাটিও না, তাহলে ঘা হয়ে সত্যি কালো দাগ হবে। চন্দ্রানী কাঁদতে লাগলো। রতিকান্ত ঘর থেকে বেরিয়ে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে ছাদে গেল। পরমা দেবী বারান্দায় দাঁড়িয়ে নকুলের পথ চেয়ে আছেন। নকুল বাড়িতে ঢুকল। পরমা দেবী তাকে বললেন, এতক্ষণ কোথায় ছিলি রে? আমার ভীষণ চিন্তা হচ্ছিল। নকুল উত্তর না দিয়ে বলল, ঘরে চলো। দুজনে ঘরে গেল। তনয়া পরমা দেবীর একটি শাড়ি ভাঁজ করছে। নকুলকে দেখে সে বলল, ঠাকুমা তোমার জন্য খুব চিন্তা করছিল। জঙ্গলে শিয়াল আছে, তাই ভয় পাচ্ছিল। শিয়ালে কামড়ে মেরে ফেললে বাঁচতাম। পরমা দেবী বললেন, ও কি কথার ছিরি তোর? আমি তোর জন্যই বেঁচে আছি রে। তৃষ্ণা এসে দরজার কাছে দাঁড়ালো। নকুল পরমা দেবীকে জড়িয়ে ধরে বলল, আমি বেঁচে থাকাতে কি লাভ হচ্ছে বলো? তুমি সারাক্ষণ আমার জন্য চিন্তায় থাকো। আমার মা, দাদা নিখোঁজ, তারা বেঁচে আছে কিনা জানি না। বাবা বন্দি, তাকে বাঁচানোর সাধ্যও আমার নেই। আমার বেঁচে থেকে কি লাভ ঠাকুমা? এই বলে নকুল কান্নায় ভেঙে পড়ল। নাতি আর ঠাকুমা কাঁদছে। তৃষ্ণারও চোখে বৃষ্টি নেমেছে। তনয়া বুঝতে পারছে নকুলের মনটা ভালো নেই, কিছু তো একটা হয়েছে। রতিকান্ত ঠিক করেছে আজ সে যে করেই হোক তনয়ার সুন্দর কোমল শরীরটাকে আজ সে ভোগ করবেই। রাতে সবার খাওয়ার পর তনয়া খাওয়ার ঘর আর রান্নাঘর পরিষ্কার করে ঘরে গেল। নকুল চৌকির ওপর শুয়ে শুয়ে কাঁদছে। তনয়া তার পাশে বসে বলল, বুঝতে পারছি কিছু হয়েছে। কি হয়েছে সেটা তাড়াতাড়ি খুলে বলো তো। নকুল চোখ মুছে উঠে বসল। জানো, কাজ সেরে ফেরার সময় ঝন্টু কাকুর সাথে দেখা হলো। তো? কাকু কাঁদছিল। কেন? সে যদি কালকের মধ্যে তার খালপাড়ের জমিটা জেঠুকে লিখে না দেয়, তাহলে জেঠু তার মেয়ে কমলাকে রাতে তুলে আনবে বলেছে। তাতে তুমি কাঁদছো কেন? তনয়ের কথাটা শুনে নকুলের খারাপ লাগলো। সে বলল, কাকু খুব ভালো মানুষ। ওই জমিটা তার ভরসা। ওই জমিটা চাষ করেই তার সংসার চলে। আর ওর মেয়ের বয়স মাত্র 15 বছর। ওইটুকু একটা মেয়ে।
নকুলের চোখ দিয়ে জল গড়াচ্ছে। তনয়া বলল, কাঁদলে হবে, এর প্রতিকারের চেষ্টা করতে হবে। কি করব আমি? কাল ঝন্টু কাকুর বাড়িতে গিয়ে তাকে বলবে জমিটা জেঠুর নামে সে যেন লিখে না দেয়। কি যে বলো! তাহলে তো কমলা। সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তবেই অন্যায় কাজ বন্ধ হবে। এদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কারোর নেই। আমার আছে। অত সাহস দেখিও না। একটু আধটু জাদু জানো, তাই দিয়ে এদের সাথে পারবে ভেবেছ? সে পরে দেখা যাবে, তুমি শো। তনয়া মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়ল। নকুল মন খারাপ করে চৌকির ওপর শুয়ে বালিশে মুখ গুজল। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে গেল। তনয়া উঠে বাড়ির বাইরে এসে গভীর জঙ্গলে গেল। সে বড় তেঁতুল গাছের নিচে ধ্যানে বসে গুরুদেবকে স্মরণ করল। কিছুক্ষণ পর গুরুদেবের গলা শোনা গেল। গুরুদেব বললেন, আমি জানি তুই কালুতান্ত্রিক সম্বন্ধে জানতে চাস। সে তোকে চিনেও কেন ওদের বলল না? তোকে শাস্তি না দিয়ে ছেড়ে দিল কেন? এদের সম্পর্কে সব জানতে চাস তুই। পরে ওর থেকে তোর কোনো ভয় আছে কি না সেসবও জানতে চাস, তাই তো? হ্যাঁ গুরুদেব। তুই যে ও বাড়িতে প্রতিশোধ নেওয়ার জন্য গেছিস, আর এত সব বিপদের কারণ যে তুই, সেটা কালুতান্ত্রিক বুঝতে পেরেছে। কিন্তু কেন তোকে কিছু না বলে আশীর্বাদ করেছে সেটা আমি জানি না। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তোকে উনি কোনো শক্তি দিয়ে থাকলে সেটা তুই পরে জানতে পারবি। মা কালী তোকে রক্ষা করেছেন। সব কিছু জানতে গেলে তোকে কালীর সাধনা করতেই হবে। তুই অমাবস্যার রাতের জন্য মন থেকে প্রস্তুত হ। আমি আসছি। গুরুদেবের কণ্ঠস্বর বাতাসে মিলিয়ে গেল। তনয়া বাড়িতে এসে দেখল রতিকান্ত নকুলের ঘরের দরজায় আস্তে করে টোকা দিচ্ছে। তনয়া অশরীরী আত্মা হয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। নকুল ঘুমাচ্ছে। তনয়া শরীর ধারণ করে দরজা খুলল। রতিকান্ত বলল, এক গ্লাস জল দাও তো। তনয়া দেখল রতিকান্ত আজ মদ কম খেয়েছে। সে বলল, এত রাতে আমার কাছে কেন জল চাইছেন? তোমার মিষ্টি হাতের জল খেতে ইচ্ছা করছে। তনয়া খাবার ঘরে এসে গ্লাসে করে তাকে জল দিল। রতিকান্ত এক ঢোক জল খাচ্ছে আর কামুক দৃষ্টিতে তনয়ার সারা শরীর জরিপ করছে। আবার এক ঢোক জল খেয়ে বলল, আহা, কি সুন্দর শরীরের গড়ন! মাখনের মতো শরীর, কাঁচা হলুদের মতো গায়ের রং। শরীর বেয়ে রূপ যৌবন উছলে পড়ছে। সে জলের গ্লাসটা রেখে তনয়াকে বলল, এসো আমার সঙ্গে। রতিকান্তের পিছন পিছন তনয়া যাচ্ছে। নিচের একটা ঘরের সামনে গিয়ে রতিকান্ত দাঁড়ালো। ঘরটিতে তালা দেওয়া। রতিকান্ত ঘরটির তালা খুলল। তারপর দরজা খুলে ভেতরে প্রবেশ করল। তনয়াও ঘরটিতে ঢুকল। ঘরটিতে ঢুকেই সে কেমন আর্তনাদের শব্দ শুনতে পাচ্ছে। আওয়াজটা আসছে একদম আস্তে। সে এই ঘরটিতে আগে একবার প্রবেশ করেছে, কিন্তু কোনো শব্দ সে পায়নি। তবে আজ কেন পাচ্ছে, বিষয়টা তাকে ভাবাচ্ছে। বেশ বড় ঘরটি। ঘরটির একদিকে কারুকার্য করা খাট রয়েছে, খাটের ওপর গদি পাতা। ঘরটির আরেক দিকে লম্বা সোফা রয়েছে, টি টেবিল রয়েছে। রতিকান্ত দরজাটা বন্ধ করে দিয়ে তনয়ার বুকের এক টানে কাপড়টা খুলে ফেলল। তারপর তার পুরুষ্ট স্তনের দিকে সে লোলুপ দৃষ্টিতে চেয়ে রইল। কাম উত্তেজনায় সে টকবক করে ফুটছে। তারপর সে উন্মত্ত হয়ে তনয়ার কাছে টেনে নিয়ে খাটে শোয়াতে গেল। তনয়া তাকে সরিয়ে দিয়ে বলল, আচ্ছা জেঠু,
নিচের কয়েকটা ঘরে তালা মারা থাকে কেন? রতিকান্ত বিরক্ত হয়ে বলল, তোমার এসব জেনে দরকার কি? আমার শরীরে কামনার আগুন জ্বলছে, তোমার শরীরের স্পর্শে আমার সে আগুন নেভাও। রতিকান্ত নিজের শরীরের সব পোশাক খুলে ফেলল। তনয়ার ইচ্ছা করছে তার পুরুষাঙ্গটি এক্ষুনি উপড়ে ফেলতে, কিন্তু না, এক্ষুনি সে ওকে মারবে না। কামুক নির্লজ্জ নরপিশাচ এই মানুষগুলোকে সে অত সহজে ছাড়বে না। রতিকান্ত বলল, অনেক অপেক্ষা করিয়েছ, এবার কাছে এসো, আর যে সহ্য হচ্ছে না। সে তনয়াকে জড়িয়ে ধরে তার মুখে চুমু দিল, তারপর তার স্তনে মুখ ঠেকাতে গেল। তনয়া তাকে ঠেলা দিয়ে খাট থেকে নেমে পড়ল আর বলল, জেঠু, আমি মদ খাবো। রতিকান্ত প্রচণ্ড বিরক্ত হলেও কিছু বলল না। অন্য কেউ হলে সে হায়নার মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ত, কিন্তু তনয়ার মোহময়ী রূপের কাছে আজ সে দুর্বল হয়ে পড়ল। সে খাট থেকে নামল। সে একপাশের দেওয়ালের একটা জায়গায় হাত রাখল। আলমারির মতো দুটো পাল্লা খুলে গেল। তনয়া অবাক হলো। দেখতে একদম সুন্দর রংচঙের দেওয়াল, অথচ হাত দিতেই দরজা খুলে গেল। ভেতরে তাক করা রয়েছে, তাকের ভেতরে দামি দামি মদের বোতল সাজানো আছে। রতিকান্ত সেখান থেকে মদের বোতল বের করে পাল্লা বন্ধ করল। এবার সে সোফার ওপর বসে মদের গ্লাসে মদ ঢেলে তনয়াকে খেতে দিল। তনয়া খাওয়ার ভান করল, তারপর মিষ্টি হেসে রতিকান্তকে বলল, আপনি খান, আমি গ্লাসে আপনার জন্য মদ ঢেলে দিচ্ছি। রতিকান্ত তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে তন্ময় হয়ে দেখছে। তনয়া গ্লাসে মদ ঢেলে দিচ্ছে আর সে খেয়ে যাচ্ছে। একসময় রতিকান্ত প্রচণ্ড নেশায় সোফার ওপর অজ্ঞান হয়ে পড়ল। তনয়া দেওয়ালের কাছে গেল। রতিকান্ত দেওয়ালের যে জায়গায় হাত রেখেছিল সে সেই জায়গায় হাত রাখল, কিন্তু পাল্লা খুলল না। সে বিভিন্ন কায়দায় হাত রাখল, কিন্তু পাল্লা খুলল না। সে বুঝতে পারল এ ঘরে বিরাট কোনো রহস্য লুকিয়ে আছে, যা জানার ক্ষমতা তার নেই। সে ক্ষীণ কণ্ঠের আর্তনাদ এখনও শুনছে। এই ঘরটির পাশে আরেকটি ঘর আছে, এই ঘরের মধ্য দিয়েই তার দরজা। ঘরটিতে তালা মারা। তনয়া ঘরটিতে ঢুকল। এই ঘরটি ওই ঘরটির থেকে একটু ছোট। এখানেও ক্ষীণ কণ্ঠের আর্তনাদ শোনা যাচ্ছে, তবে এই ঘরটিতে আর্তনাদের আওয়াজ কিছুক্ষণ পর পর হচ্ছে, ওই বড় ঘরটির মতো একভাবে হচ্ছে না। সে আগেও তো এই ঘরগুলোতে ঢুকে ভালো করে দেখেছে, তখন সে কোনো আওয়াজ শোনেনি। পাশে আরও একটা ঘরে তালা মারা আছে। তনয়া সে ঘরে গেল। না, এখানে কোনো আওয়াজ সে পাচ্ছে না। সে আবার বড় ঘরটিতে গেল। সে ভাবছে দেওয়ালে যে আলমারির মতো আছে সেটা সে আগে দেখতে পেল না কেন, আর এখন খুলতে গিয়ে পারল না কেন? রতিকান্ত তো হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথেই খুলে গিয়েছিল। ঘরগুলোতে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য সে এমন আর্তনাদের আওয়াজ শুনছে। আগে শোনেনি, আজ কেন শুনছে? তবে কি কালুতান্ত্রিক তার মাথায় হাত দিয়ে এমন কোনো শক্তি দিয়েছে যার জন্য সে আজ আর্তনাদ শুনতে পাচ্ছে? রতিকান্ত নিশ্চয়ই এ আওয়াজ শুনতে পায়নি। সে যদি শুনতে পেত তাহলে হয়তো এই ঘরে ঢুকতো না। তনয়ার আর এর আর্তনাদের শব্দ শুনতে ভালো লাগছে না। সে মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে বাড়ির পিছন দিকের একটা আম গাছের ডালে বসে দোল খেতে লাগলো। ভোর হতে এখনও কিছুটা দেরি আছে। সে গাছ থেকে নেমে বাসি সব কাজ সেরে নিল। এবার সে পাতকুয়োর কাছে গেল। কুয়োর ভেতর থেকেও কেমন একটা শব্দ আসছে। সে কুয়োর কাছে গিয়ে কান পাতল। আর্তনাদের আওয়াজ।
সে চিন্তায় পড়ে গেল। কালুতান্ত্রিক তার মাথায় হাত দিয়ে তাহলে এই আর্তনাদের শব্দ শোনার ক্ষমতা দিয়ে গেলেন? তিনি কি তাকে এই শব্দ শুনিয়ে কিছু বোঝাতে চাইছেন? সে যদি এসবের প্রতিকার নাই বা করতে পারল, তাহলে দেখে শুনে কি হবে? তনয়া চোখ বন্ধ করে দেখার চেষ্টা করল কালুতান্ত্রিক কোথায় আছেন। সে দেখল এই জঙ্গল থেকে খানিকটা দূরে আরেকটি জঙ্গল আছে। সেখানে একটি গাছের নিচে বসে তিনি ধ্যান করছেন। তনয়া আশ্চর্য হলো। কাল যখন সে কালুতান্ত্রিক সম্বন্ধে জানার চেষ্টা করেছিল, তখন কিছুই জানতে পারল না, অথচ সে তাকে ধ্যানরত অবস্থায় আজকে দেখতে পেল। সে কাল বিলম্ব না করে সেখানে গিয়ে কালুতান্ত্রিকের সামনে গিয়ে দাঁড়ালো। কালুতান্ত্রিক চোখ খুলে বললেন, আমি তোর অপেক্ষায় বসে আছি। তনয়া তাকে নমস্কার করে বলল, আপনি জানতেন আমি আসব? হ্যাঁ, আমি জানি তোর মনে প্রশ্ন জেগেছে। আমি কেন তোকে চিনতে পেরে রতিকান্তদের বলিনি আর তোকে শাস্তিও দিলাম না, তোকে আশীর্বাদও করলাম কেন? এসবের কারণ আছে। আর যে আর্তনাদের আওয়াজ পাচ্ছিস তারও কারণ আছে। সেগুলো আমি তোকে এখন বলবো না। চোখ কান খোলা রাখ, কিছুটা টের পাবি। মুখার্জি বাড়ির এত সব রহস্য জানার সাধ্য আমারও নেই। শশীকান্তের ব্যাপারটা আপনি জানেন? শুধু জানি পুকুরের ওপারের ঘরটিতে বন্দি আছে, আর কিছু জানি না। কে ওনাকে বন্দি করেছেন, আর কেনই বা? না, অত সব জানার ক্ষমতা আমার নেই রে। আমি আমার গুরুদেব ভোলা তান্ত্রিককে একবার জিজ্ঞাসা করেছিলাম, উনি উত্তর দেননি। তবে কি শশীকান্তের মুক্তির কোনো পথ নেই? আছে, একমাত্র কালী জঙ্গলে গিয়ে সুড়ঙ্গের ভেতরে ঢুকে তুই যদি কালীর সাধনা করে সিদ্ধি লাভ করতে পারিস, তাহলে কোনো কিছুই তোর অধরা থাকবে না, সবাই মুক্তি পাবে। আমার গুরুদেবও একই কথা বলেছিলেন। আমি এই অমাবস্যার রাতে সেখানে যাব। অবশ্যই যাস, আমি চলি, অনেক দূর যাব। এই বলে তিনি জঙ্গলের ভেতর হাঁটা দিলেন। রতিকান্তের ভোর রাতে হুঁশ ফিরল। এখনও সে নেশার ঘোরে আছে। সে বলল, তনয়া, তুমি কোথায়? সে উঠতে গিয়ে পড়ে গেল। কয়েকবারের চেষ্টায় সে উঠল, তারপর বলল, এ ঘরে আমি কি করছি? তনয়া কোথায়? সে তনয়াকে দেখতে না পেয়ে বলল, দূর শালা, পালিয়েছে। সে ঘর থেকে বেরিয়ে দরজায় তালা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। চন্দ্রানী ঘুমাচ্ছে। সে তার পাশে শুয়ে পড়ল। তনয়া বাড়িতে এসে উনুনে রান্না করছে। নকুল এসে দাঁড়ালো। তনয়া বলল, ঝন্টু কাকুর কাছে কখন যাবে? জমিটা জেঠুকে লিখে না দেওয়ার কথাটা বলতে। নকুল কিছু না বলে মন খারাপ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সকাল 9টা বাজে। রতিকান্তের ফোন বেজে উঠল। চন্দ্রানীর ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকেছে। সে রতিকান্তকে ঠেলা দিয়ে বলল, কি গো, তোমার ফোন বাজছে। কয়েকবার ঠেলা মারলে সে ফোনটা নিয়ে ঘুম ঘুম চোখে ধরে বলল, কে? পাঁচু গুন্ডা, বল। ফোনের অপর প্রান্ত দেখে পাঁচু গুন্ডা বলল, ঝন্টু খালপাড়ের জমিটা আপনার নামে লিখে দিতে রাজি হয়েছে দাদা। আমরা তো কাগজপত্র তৈরি করেই রেখেছি, ও শুধু সইটা করবে। দুপুর 12টার মধ্যে আপনি রেজিস্ট্রি অফিসে চলে আসুন, ওকে নিয়ে আমি হাজির থাকব। ঠিক আছে। এই বলে ফোনটা রেখে সে চন্দ্রানীর দিকে তাকালো। সে ভয়ে কে রে বলে উঠে বসল। চন্দ্রানী বলল, আমি? নেশার ঘোর এখনো কাটেনি বুঝি? নিজের বউকেও চিনতে পারছো না? নেশায় চুর হয়ে থাকবে তো চিনবে কি করে? রতিকান্ত দেখল চন্দ্রানীর মুখ, গলার, হাতের ফোসকা ফেটে দগদগে ঘা হয়েছে। সে রেগে বলল,
তোমাকে কাল বলেছিলাম ফোসকাগুলো ফাটাবে না, তাও ফাটিয়েছ। দেখো মুখের কি হাল করেছো। চন্দ্রানী এতক্ষণ খেয়াল করেনি। সে হাতের দিকে তাকিয়ে কেঁদে ফেলল। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কি করবে সে বুঝতে পারছে না। মরা কান্না কাঁদতে কাঁদতে বলল, আমি ফোসকা ফাটাইনি, এমনি কখন ফেটে গেছে। আমার সুন্দর মুখখানা, এ কি হলো গো, ডাক্তার ডাকো। রতিকান্ত রাগান্বিত হয়ে বলল, কি দরকার ছিল গরম জলের পাত্র উল্টে ফেলার? সে বারান্দায় গিয়ে ডাক্তারকে ফোন করল। তৃষ্ণা চন্দ্রানীর কান্না শুনে উপরে এসে তার ঘরে ঢুকে বলল, কাঁদছ কেন জেঠিমা? চন্দ্রানী মুখটা অন্যদিকে ফেরানো রয়েছে। সে তৃষ্ণার দিকে মুখ ফিরিয়ে বলল, এই হারামজাদি, আমার ঘরে কে তোকে ঢুকতে বলল? আগে আমার ঘর থেকে বের হ। তৃষ্ণা দেখল চন্দ্রানীর মুখে, গলায় আর হাতে ঘায়ের মতো হয়েছে। সে খুশি হয়ে ঘর থেকে বেরোতে বেরোতে বলল, এবার তোমার রূপের দিমক কমবে জেঠিমা। ওই মুখে যেন বড় বড় দাগ হয়। তনয়া বৌদিকে তুমি গরম জলে ছ্যাঁকা দিতে চেয়েছিলে, এখন নিজেই ছ্যাঁকা খেয়েছো। ফোসকা ফেটে ঘা হয়েছে, বেশ হয়েছে। সে নিচে নেমে রান্নাঘরে ঢুকে তনয়াকে বলল ঘটনাটা। দুজনে হাসতে লাগলো। ডাক্তারবাবু এলেন। চন্দ্রানীকে দেখে তিনি মলম আর ওষুধ দিলেন। এবার তিনি অরুণের ঘরে ঢুকে তার শরীর থেকে পুরো ব্যান্ডেজ খুলে ফেললেন। তার শরীরের ক্ষত অনেকটা শুকিয়ে গেছে। শরীরের বেশ কয়েক জায়গায় গর্ত মতো হয়ে রয়েছে। সারা শরীরে বড় বড় কালো দাগ হয়ে গেছে। তাকে দেখে রতিকান্ত ভয় পেয়ে গেল। সে ডাক্তারবাবুকে বলল, এ কালো দাগ কি যাবে ডাক্তারবাবু? ধীরে ধীরে সামান্য হালকা হবে, কিন্তু পুরোটা যাবে না। গায়ে মুখের গর্তগুলো পুরো ভরাটও হবে না, একটু উঁচু নিচু থাকবে। ডাক্তারবাবু অরুণকে ওষুধ আর মলম লিখে দিয়ে বললেন, এগুলো চালিয়ে যাও। সামান্য যে ক্ষত আছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু চলে গেলেন। অরুণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। রতিকান্তেরও চোখে জল এলো। তনয়া দরজার কাছে এসে দাঁড়িয়েছে। রতিকান্ত অরুণকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না, ঠিক হয়ে যাবে। তনয়া এসে দরজার কাছে দাঁড়িয়ে তাচ্ছিলের হাসি দিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, এখন কাঁদছিস কেন? কত মা বোনের ইজ্জত তোরা নিস, তাদের নির্মমভাবে হত্যা করিস। তারা কত আর্তনাদ করে, তোদের হাতে পায়ে ধরে। কত মানুষের জমি জমা ফসল তোরা কেড়ে নিস, তখন তারাও কাঁদে। তাদের দেখে তোরা মজা পাস, তোদের এতটুকু কষ্ট হয় না। এখন তোদের কাঁদার দিন, আর তোদের কাঁদাবো আমি। এই বলে তনয়া মিচকি মিচকি হাসতে হাসতে নিচের তলায় নেমে গেল।